পার্শ্ববর্তী দেশের কয়েক লাখ বেতনভুক্ত কর্মকর্তা আমাদের দেশে কর্মরত আছেন, যারা প্রতি বছর 85,000 কোটি টাকা আয় করেন, অথচ তাদেরকে এই করের আওতায় আনার জন্য কোনো উদ্যোগ এবারের বাজেটও নেওয়া হয়নি। এর আগের সরকার এ ব্যাপারে একটু শব্দ করেনি কখনো, এবং কেন করেনি সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এবার আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশের এই সকল বেতনভুক্ত কর্মকর্তা যারা এখান থেকে 85,000 কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছেন তাদেরকে করজালের মধ্যে আনা হবে, কিন্তু তাদেরকে করজালের মধ্যে আনা হয়নি। পরে যদি 15% হারেও তাদের কাছ থেকে কর আদায় করা যেত, তাহলে এই আদায়ের পরিমাণ হতো 13,000 কোটি টাকা। ওয়ার্ড বাই ওয়ার্ড পুরো পেপারটা পড়ছি না, এখানে মূল যে কথাগুলো বলবার চেষ্টা করা হয়েছে সেই কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে, অর্থাৎ শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরাচারী শাসন আমলের পর প্রথমবারের মতো বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বাজেট দিয়েছে। এই বাজেটকে বরাবরের মতোই আমরা কল্যাণ রাষ্ট্রের বিবেচনায় বিশ্লেষণ করবার চেষ্টা করেছি, যেটা আমরা প্রতি বছর করে থাকি, এবং সেই জায়গা থেকেই আজকে আপনাদের সামনে এই পেপারটা প্রেজেন্ট করা হচ্ছে। নাগরিক ঐক্য আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই সেমিনারে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবছর আগের বছরের তুলনায়, প্রত্যেক বছর যেটা হয়, আগের বছরের তুলনায় বাজেটের পরিমাণটা বাড়ানো হয়, বাজেটকে বড় করা হয়। এবার বাজেটটা ছোট করা হয়েছে, 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, এবং বাজেটটা দিয়েছেন স্বাভাবিকভাবেই অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ। বিভিন্ন সময়ে আমাদের এই ধরনের সেমিনারগুলোতে, বিশেষ করে বাজেট নিয়ে যে আলোচনাগুলোতে তিনি অনেক সময় অংশ নিতেন, ফলে আমাদের প্রত্যাশা এই কারণে আরও বেশি ছিল যে এই বাজেটে হয়তোবা আমরা যেভাবে আসলে চিন্তা করি, কল্যাণ রাষ্ট্রের যে বিবেচনায় আমরা চিন্তা করি, যেটার সাথে আমরা বিভিন্ন সময়ে ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে আলোচনা করেছি, এবং আমরা মনে করেছি যে তিনি আমাদের মতো করেই ভাবেন, জনগণের কল্যাণের কথা বিবেচনা করেই এবারের বাজেটটা দেওয়া হবে, এবং আমরা সে কারণে প্রত্যাশাও আমাদের অনেক বেশি ছিল। তবে প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়েছে সেটা বলা যাবে না। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যতটা প্রত্যাশা করেছিলাম এই বাজেটে থাকবে, সেটা আসলে এই বাজেটে অনুপস্থিত বলে আমরা মনে করেছি। যেমন আয়কর এবং পরোক্ষ করের ক্ষেত্রে আমরা বরাবরই কথা বলে এসেছি। এখানে যেটা দেখা যায় যে গরিবকে বেশি কর দিতে হয়, ধনীরা করের আওতা থেকে মুক্ত থাকেন। অনেকভাবেই তারা নানান সুযোগ সুবিধা তৈরি করেন, নানান ফাঁকফোকর তৈরি করেন, এবং তার মাধ্যমে কর জালের বাইরে চলে যান। আমরা জানি প্রায় 3.5 বছর, 4 বছর থেকে 4 বছরের বেশি সময় ধরে আসলে বলা যেতে পারে বাংলাদেশে 10% বেশি মূল্যস্ফীতি। ফলে আমরা প্রত্যাশা করেছিলাম এবার করমুক্ত আয় সীমা হয়তো বা বাড়ানো হবে, কিন্তু সেটা বাড়ানো হয়নি। 3,50,000 টাকা রাখা হয়েছে। আমরা একটা উদাহরণ যদি চিন্তা করি, 3,60,000 টাকা উপার্জন একটা পরিবার যদি করে, তাহলে তার মাসিক আয় 30,000 টাকা। 30,000 টাকা আয় করা একটা পরিবারকে আমরা নিম্ন মধ্যবিত্ত না, এখন একটা দরিদ্র পরিবার হিসেবেই চিহ্নিত করা যায়, কিন্তু তাকেও কর দিতে হবে, তিনিও কর জালের মধ্যে আছেন। এবার এর আওতাকে একটু পরিবর্তন করা হয়েছে। যে ধাপগুলোর কথা সবসময় বলা হয়, সেই ধাপ 6টা ধাপে, 7টা ধাপ থেকে 6টা ধাপে নিয়ে আসা হয়েছে, এবং এই কারণে যেটা হয়েছে, আগে 8.5 লাখ টাকার উপরে পরবর্তী 5 লাখ টাকা আয়ের জন্য 15% হারে কর দিতে হতো। এবার 6,75,000 টাকার উপরে 4 লাখ টাকা পর্যন্ত একই হারে, অর্থাৎ 15% হারে কর দিতে হবে। হিসাবটা এরকম, 56,250 টাকা আয় করা একজন ব্যক্তি, বর্তমান হিসেবে যাকে নিম্ন মধ্যবিত্ত বলা যেতে পারে, তাকে তার আয়ের 15% কর দিতে হবে, অর্থাৎ মাসে 56,000 টাকার কিছু বেশি আয় করা একজন মানুষকে মাসে 8,000 টাকা কর দিতে হবে। অর্থাৎ করের আওতা বাড়ানো হয়নি, কিন্তু কর বাড়ানো হয়েছে। এতে ইতোমধ্যেই আসলে যারা কর দিচ্ছেন তাদের উপরই নতুন করে আবারও চাপ সৃষ্টি হচ্ছে। এবং যেটা বলছিলাম যে এই করের আওতা থেকে আসলে কিভাবে বড় ব্যবসায়ীরা বেরিয়ে যান, সেটাও আমরা বিভিন্ন সময় দেখেছি। কারণ গত 15 বছরে বাংলাদেশে ব্যক্তি খাতে সর্বোচ্চ করদাতা একজন জর্দা ব্যবসায়ী কাউস মিয়া, অথচ
বাংলাদেশে আরো অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, কিন্তু তারা সর্বোচ্চ করদাতা নন। তার মানে আমাদের এখানে করের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য থেকেই আসলে কর না দিয়ে আসলে বড় লোক যারা যারা ধনী তারা বেরিয়ে যান, অথচ যারা নিয়মিত কর দেন তাদেরকে আরো বেশি করে কর দিতে হয়। আর আরেকটা বিষয় আমরা বরাবরই বলে এসেছি, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের হিস্সা, অর্থাৎ আমাদের থেকে ভ্যাটের মাধ্যমে যে রাজস্ব আয় করে সরকার, সেটার পরিমাণই বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও যেটা 50-50 অর্থাৎ 50-50, সেখানে আমাদের দেশে 1/3 আসলে প্রত্যক্ষ কর এবং 2/3 আসলে পরোক্ষ কর, যেটা প্রত্যেককেই দিতে হয়। একজন রিকশাওয়ালাকেও যে কর দিতে হয়, একজন ধনী ব্যক্তিকেও একই কর দিতে হয়। সেই করের মাধ্যমেই সরকার বেশি আয়ের চেষ্টা করে এবং এবারের বাজেটেও সেই ধারা অব্যাহত আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন সময় কথা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের কয়েক লাখ বেতনভুক্ত কর্মকর্তা আমাদের দেশে কর্মরত আছেন, যারা প্রতি বছর 85,000 কোটি টাকা আয় করেন, অথচ তাদেরকে এই করের আওতায় আনার জন্য কোনো উদ্যোগ এবারের বাজেটও নেওয়া হয়নি। এর আগের সরকার এ ব্যাপারে একটু শব্দ করেনি কখনো, এবং কেন করেনি সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এবার আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশের এই সকল বেতনভুক্ত কর্মকর্তা যারা এখান থেকে 85,000 কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছেন, তাদেরকে করজালের মধ্যে আনা হবে, কিন্তু তাদেরকে করজালের মধ্যে আনা হয়নি। পরে যদি 15% হারেও তাদের কাছ থেকে কর আদায় করা যেত, তাহলে এই আদায়ের পরিমাণ হতো 13,000 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতেও আমরা কিছুটা হতাশ হয়েছি, যদিও এর আগে দেখা গেছে সরকারি চাকরিজীবীদের পেনশন, স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃত্তি, সঞ্চয়পত্রের সুদ, কৃষি ভর্তুকি, মুক্তিযোদ্ধার ভাতা, এগুলোকে সামাজিক নিরাপত্তার তালিকায় রেখে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হতো। এবার এরকম কিছু খাতকে এর বাইরে রাখা হয়েছে, কিন্তু তারপরেও পেনশন বাবদ বরাদ্দ এবং কৃষি ভর্তুকি এবারও সামাজিক নিরাপত্তা খাতে রাখা হয়েছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারের হিসাবে মোট বাজেটের 14.78% এবং জিডিপির 1.87% রাখা হয়েছে। পেনশন এবং কৃষি ভর্তুকি বাদ দিলে এটা 1% দাঁড়ায়। অথচ এশীয় উন্নয়ন ব্যাংকের মান অনুযায়ী একটা দেশের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির 5%। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে এই রাষ্ট্র প্রান্তিক মানুষের প্রতি কতটা অমনোযোগী। 2015 সালের ডিসেম্বরে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 1 লাখের দ্বিগুণ করা হলো, তখন গরিব বয়স্ক নারী পুরুষ ভাতা পেতেন 400 টাকা করে। এরপর 16-17 অর্থ বছরে 100 টাকা বাড়ানো হয়েছিল, এখন তারা 600 টাকা পান, এবং মাত্র 50 টাকা বাড়িয়ে এবারের বাজেটে 650 টাকা করা হয়েছে। মাসিক মাত্র 650 টাকা। নাগরিকের কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা অনুসারে নিম্ন আয়ের 6 কোটি মানুষকে মাসে 1000 করে টাকা দেবে রাষ্ট্র। নিম্ন আয়ের 6 কোটি মানুষকে 1000 করে টাকা দেবে রাষ্ট্র। সেক্ষেত্রে সর্বনিম্ন আয়ের জনগোষ্ঠী থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তের একটি অংশ এই সামাজিক সুরক্ষার আওতায় আসবে। একটি দরিদ্র পরিবারের 5 জন সদস্য থাকলে সেই পরিবার 5000 টাকা পাবে। এর জন্য প্রয়োজন হবে বছরে 72,000 কোটি টাকা। প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেটে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য 72,000 কোটি টাকার বরাদ্দ নিশ্চিতভাবেই খুব বড় কোনো দাবি নয়। স্বাস্থ্য এবং শিক্ষা খাত, আমরা যেহেতু বরাবরই কল্যাণ রাষ্ট্রের কথা বলি, তাই এই খাতেও, স্বাস্থ্য এবং শিক্ষা খাতেও আমরা বিশেষভাবে নজর রাখি। এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ কমে 1.53% দাঁড়িয়েছে, যেটা এলডিসি-ভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বনিম্ন। স্বাস্থ্য খাতে উন্নয়ন বরাদ্দ কমানো হয়েছে 13%, জিডিপির অনুপাতে মাত্র 0.67%। গত বছরও এই অনুপাত ছিল 0.74, অর্থাৎ এবার প্রায় 0.07% কমেছে। গত 10 বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দে 51টি নিম্নমধ্য আয়ের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 48তম। 51টি দেশের মধ্যে 48তম। এবারের বাজেটেও সেই ধারা অব্যাহত থেকেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মতো দেশের জিডিপির অন্তত 5% স্বাস্থ্য বরাদ্দ থাকার কথা, আর ইউনেস্কোর মতে শিক্ষা ক্ষেত্রে বাজেটের অন্তত 6%। সেখানে আমাদের
বলা যেতে পারে 1.53% শিক্ষাক্ষেত্রে বরাদ্দ রাখা হয়েছে এবং স্বাস্থ্যে মাত্র 0.67%, অর্থাৎ যে ধারার ভেতরে আমরা ছিলাম সেই ধারা থেকে এবারও আমরা বের হতে পারিনি। বাংলাদেশের স্বাস্থ্য খাতের ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির হিস্সা অর্থাৎ আমাদের নিজেদের পকেট থেকে যে খরচটা হয় সেটা 73%, যা দক্ষিণ এশিয়াতে সর্বোচ্চ। চিকিৎসা ব্যয় মেটাতে এদেশের অনেক মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যায়। প্রতি বছর কমপক্ষে 65 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যায় শুধুমাত্র স্বাস্থ্যের নিজের পকেট থেকে খরচের জন্য। সরকার এখানে দৃষ্টি দেয় না। তাই নাগরিকের কল্যাণ রাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী দারিদ্র সীমার নিচে থেকে মধ্যবিত্ত পর্যন্ত মানুষের সব ধরনের ওষুধ সহ, নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত সব ধরনের ওষুধ সহ চিকিৎসার পুরো খরচ, পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে। মধ্যবিত্তের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে নেওয়া চিকিৎসার পুরো খরচ রাষ্ট্র বহন করবে। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যদি এবার করের পরিমাণটা কিছুটা বাড়ানো হয়েছে এবং বলা হয়েছে আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করা যাবে, অর্থাৎ আবাসন খাতটা পুরোপুরি ভাবে এই কালো টাকার মালিকদের হাতে দিয়ে দেওয়া হলো। এবারের বাজেটে অন্তত আমরা এটা কোনোভাবেই প্রত্যাশা করিনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সংবিধানের ২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে বলা হয়েছে রাষ্ট্র এমন ব্যবস্থা নিশ্চিত করবে যেখানে অনুপার্জিত আয় অবৈধ হবে। অবিশ্বাস্যভাবে দীর্ঘদিন যাবৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা ব্যবস্থা বাজেটে রাখা হয়েছে এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও সেই ধারা অব্যাহত থাকলো। খাদ্য মূল্যস্ফীতির কথা আমরা জানি, গত 4 বছর ধরে মূল্যস্ফীতি 10% ঘরে, এবং এই হিসাবটা আসলে আমরা পরিষ্কারভাবে পাই না। সরকার কখনোই পরিষ্কারভাবে আমাদেরকে সেই হিসাবটা দেয় না। তবে আমরা এটা জানি যে খাদ্যের মূল্যস্ফীতি গত 4 বছর ধরেই প্রায় 15% বা কখনো কখনো তার থেকেও বেশি। কিন্তু এবারের বাজেটেও খাদ্যের মূল্যস্ফীতি কমানোর তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শহরের প্রান্তিক জনগোষ্ঠী আয়ের 61.31% এবং গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠী 65.36% খাদ্যের পেছনে ব্যয় করে, অথচ এই মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ এবারের বাজেটেও নেই। কিছু পণ্যের শুল্ক কমিয়ে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ এর আগে স্বৈরাচার হাসিনা সরকারের সময়ও আমরা দেখেছি বিভিন্ন প্রেক্ষাপটে শুল্ক কমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে বাজারে কোনো প্রভাব পড়েনি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।